বড় বড় দাঁত, হিংস্র চোখ, তেড়ে আসে সুমতির দিকে আর লম্বা শিং দিয়ে গুঁতোতে থাকে। সুজন পালাতে যাবে এমন সময় অভাগী লাঠি হাতে হাজির হয় আর মামাকে পেটাতে থাকে। ক্ষমা করে দে রে অভাগী, ক্ষমা করে দে মা। এই নে লক্ষ্মী, ভালো মেয়ের মতো খেয়ে নে, অনেক কষ্ট করে লুকিয়ে তোর জন্য এনেছি। আমি জানি রে অভাগী, তুই ছাড়া আমার আর কে আছে বল। আমার সোনা লক্ষ্মী। অভাগী, এই অভাগী, এই অতচ্ছাড়া অভাগী, গেলি কই তুই? এইদিকে আয় শিগগিরি। এই লক্ষ্মী, মামি ডাকছে রে, আমি চলি। মামি, কি হয়েছে? কি হয়েছে? মুখ পুরি, আমার ছেলেটা দুধ এখনো গরম করিসনি। বড়ি তুই মরলে তারপর খাবে। অমন কেন বলো মামি, আমি তো কাপড় কাচতে। আবার মুখে মুখে তর্ক, তবে রে। এরপর সুমতি লাঠি দিয়ে অভাগীকে মারতে থাকে। মারতে মারতে ঘর থেকে বাইরে বার করে দেয়। বাবা, মা আমাকে ছেড়ে তোমরা কেন চলে গেলে? মামা মামি কেউ ভালো নয়, আমাকে শুধু মারে, খেতে দেয় না। লক্ষ্মীকেও খুব কষ্ট দেয়। ফিরে আসো না বাবা, তোমরা ফিরে আসো না। মা, দার্জিলিং এ অনেক বড় বড় পাহাড় আছে তাই না? হ্যাঁ রে মা, অনেক বড় পাহাড়। বাবার থেকেও উঁচু? ওরে পাগলি মেয়ে আমার, হ্যাঁ রে, আমার থেকেও উঁচু। ও মা, বাবা, ও মা, বাবা, তোমরা কথা বলছো না কেন? কথা বলছো না কেন বাবা? ও বাবা, বাবা, মা, কথা বলছো না কেন? অভাগীর মা আর বাবা এখন আর বেঁচে নেই, তাই অভাগীর অভিভাবক এখন আপনারাই। আগে দারোগা বাবু, এই মুখপুরীকে ঘাড়ের ওপর বসিয়ে খাওয়াবো নাকি? যত সব, ওর বাপের সব সম্পত্তি নিয়ে দুদিন পরই দূর করব। গিন্নি, ও গিন্নি, এই দেখো আজ কি নিয়ে এসেছি। কি এনেছো গো? বিরিয়ানি এনেছি, তোমার পছন্দের। বাবা, আমার জন্য? আমার টাবলু সোনার জন্য চিকেন পকোড়া আছে। ওয়াও, আমার ভালো বাবা। এই গরুর জ্বালায় শান্তি মতো খেতেও পারবো না। এই একদম ঠিক বলেছো গিন্নি, আজ এর একদিন কি আমার একদিন। এরপর সুমতি আর তার বর দুজন মিলে লক্ষ্মীকে লাঠি দিয়ে ভীষণ মারতে শুরু করে। এই এত ডাক কোথা থেকে আসে তোর? হ্যাঁ, এই গরু ভালো কথা শুনবে না, মরেও না, মরতে পারিস না, তোকে তো আর গিলতেও দিই না। বাবা, মা, আরে জোরে মারো, আরে জোরে মারো। লক্ষ্মীর আওয়াজ শুনে অভাগী দৌড়ে আসে সেখানে আর বলে, মামা, মামা, মামি, ওকে মেরো না তোমরা, ও ভীষণ খিদে পেয়েছে তাই চিৎকার করছে। দোহাই, দোহাই তোমাদের, ওকে মেরো না, ওকে মেরো না। নেকা, খিদে পেয়েছে তবে রে আমার মুখের ওপর কথা বলা? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। সুমতি এই কথা বলে অভাগীকে মারতে শুরু করে আর বলতে থাকে, এ তোর এই লক্ষ্মীর জন্য সারা বাড়িতে দুর্গন্ধে থাকতে পারি না। তোর লক্ষ্মীর ডাকে আমার ছেলে পড়াশুনো করতে পারে না, আমরা খেতে পারি না। বাপ মাকে তো খেয়েছিস, এখন তুই আমাদেরও খাবি? তা তো হবে না রে। আর মেরো না, আর মেরো না, আমায় আমায় আর মেরো না। ক্ষমা করে দাও মামি, ক্ষমা করে দাও। এরপর সুমতি আর তার বর সেখান থেকে চলে যায়। হ্যাঁ রে অভাগী, আমাদের কি হবে রে? মা যে বলল যার কেউ নেই তার নাকি ভগবান আছে, কিন্তু কোথায় রে ভগবান? সে কি দেখছে না কিছু? এরপর অভাগী তার ঘরে গিয়ে শুয়ে পড়ে।
আর রাত হলে তার ভীষণ জ্বর আসে। সে কাঁপতে থাকে, ছটপট করতে থাকে আর ডাকতে থাকে। মা, 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 মা। ও ভাগি, আরে ও ভাগি, মরলি নাকি? সকালে উঠোনে ঝাঁটটা কে দেবে শুনি? কি রে, কি রে, কি হলো রে? কি গো, শুনছো? এদিকে আসো তো তাড়াতাড়ি। এরপর অভাগীর মামা সেখানে আসে। কি হলো কি? সকাল সকাল বাড়ি মাথায় করেছো কেন? ও গো, ভাগি তো মারা গেছে গো। কি কি বলছো কি? বলেছিলাম গিন্নি এত মেরো না। দেখলে তো? না, মারতাম না তো কি করতাম? মাছ মাংস রান্না করে গেলাম। আমি তো ভাবছি মরার আগে ওর সম্পত্তিটা লিখিয়ে নিলে ভালোই হতো। গিন্নি ওইসব বাদ দাও আগে। এই মৃতদেহকে লুকিয়ে সমাধি দিতে হবে, তা না হলে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো তাড়াতাড়ি চলো। এরপর তারা অভাগীর মৃতদেহকে একটা বস্তার মধ্যে ভরে ভ্যানে করে নিয়ে যেতে থাকে। সেই সময় রাস্তায় গ্রামের মোড়ল মশাই দেখলে বলেন, ও সুজন, বউ আর বস্তা লইয়া কই যাইতাছ? আগে মোড়ল মশাই, এই বাড়ির আবর্জনা ফেলে আসি, বুঝলেন? এরপর তারা গ্রামের বাঁশবাগানের মধ্যে সকল গ্রামবাসীর আড়ালে গর্ত খুঁড়ে অভাগীর দেহটিকে সমাধি দিয়ে বাড়ি চলে আসে। উফ, বাড়িতে না আসতে না আসতে এর ডাক। উফ, এই কি গো, অভাগী তো গেছে, এবার এটাকেও বিদায় করো। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। এই দাঁড়াও দাঁড়াও, এই এখনই করছি। এরপর সুজন লক্ষ্মীকে মারতে মারতে বাড়ি থেকে বাইরে বার করে দেয়। লক্ষ্মী আপন মনে হাঁটতে থাকে রাস্তা দিয়ে আর বলে, আজ এতগুলো বছর পর আমি মুক্তি পেয়েছি, কিন্তু আমার শরীর যে ভালো নেই, আমি যে আর পারছি না। এইভাবে চলতে চলতে লক্ষ্মী একটা কৃষ্ণ মন্দিরের সামনে পৌঁছায় আর বসে পড়ে। সেই সময় লক্ষ্মীর পেট থেকে বাচ্চা বাইরে বেরিয়ে আসে আর লক্ষ্মী কষ্ট ও যন্ত্রণায় মারা যায়। সেই সময় একটা আলোর ঝলকানি দেখা যায় আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হন। আর সে লক্ষ্মীর মাথায় হাত বুলিয়ে বাছুরটিকে সঙ্গে করে নিয়ে অদৃশ্য হয়ে যান। সেদিন রাতে বটগাছের নিচে বসে অভাগীর আত্মা ও লক্ষ্মীর আত্মা মিলে ঠিক করে, বুঝলি লক্ষ্মী, এইবার মামা আর মামিকে সাইস্তা করব, চল। বুঝলে গিন্নি, উকিলের সাথে কথা হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। এখন থেকে মনে হচ্ছে বাড়ি সব সম্পত্তি আমাদের, আমাদের সব সম্পত্তি। এ কি গো, গরু ডাকছে কেন গো? চলো তো গিয়ে দেখি। এ তো মনে হচ্ছে লক্ষ্মীর আওয়াজ। এরপর তারা বাইরে বেরিয়ে দেখে সেখানে কোনো গরুই নেই। কি গো গিন্নি, কোথাও তো কিছুই নেই। সেটাই দেখছি, চলো ঘরে চলো। এই বলে যেই পেছনে ঘুরতে যাবে এমন সময় হাজির হয় গোভূত। বড় বড় দাঁত, হিংস্র চোখ, তেড়ে আসে সুমতির দিকে আর লম্বা শিং দিয়ে গুঁতোতে থাকে। সুজন পালাতে যাবে এমন সময় অভাগী লাঠি হাতে হাজির হয় আর মামাকে পেটাতে থাকে। ক্ষমা করে দে রে অভাগী, ক্ষমা করে দে মা অভাগী, ভুল হয়ে গেছে। লক্ষ্মী রে, ক্ষমা করে দে আমাদের, ক্ষমা করে দে। লক্ষ্মী কোনো কথাই শোনে না। সে তার বড় দাঁত দিয়ে সুমতিকে কামড়ে ধরে। অন্যদিকে এই সব দেখে
টাবলু কাঁদতে থাকে আর বলে, ছেড়ে দাও আমার বাবা মা, তোমরা মেরো না, আমার বাবা মাকে ছেড়ে দাও। কোনো কথাই যেন কানে আসে না অভাগী আর লক্ষ্মীর। লক্ষ্মী যেই শিং দিয়ে মারতে যাবে, এমন সময় সেখানে আসেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি বলেন, মা লক্ষ্মী, অভাগী, ক্ষমা করে দে ওদের, ওরা অবুঝ। ভগবান প্রণাম নেবেন। মনে রাখিস, ক্ষমাই পরম ধর্ম রে, তাই অবুঝদের মতন হয়ে পড়িস না। আমি চলি। এরপর অভাগী ও লক্ষ্মী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর এরপর থেকে সুমতি ও সুজন তাদের বাড়িতে লক্ষ্মীর সেই বাচ্চাটিকে নিয়ে এসে রাখে আর তার দেখভাল করে। এই দৃশ্য দূর থেকে দেখে অভাগী ও লক্ষ্মী। চিতলপুর গ্রামে এক দুধ ব্যবসায়ী মহেশ তার মা আর বউ মালতী ও দুই ছেলে মেয়ে শিউলি ও পলাশকে নিয়ে বসবাস করত। তাদের গোলা ভর্তি ধান, গোয়াল ভর্তি গরু ছাগল, খামার ভর্তি মুরগি সব কিছু নিয়েই আনন্দে দিন কাটাতে পারত, যদি না বাপের বাড়িতে তো আর সোনা জোটেনি, এখানে সোনা ছাড়া তো থাকতেই পারো না দেখছি। এমন কেন বলছেন মা? আমি তো একটুখানি পড়ে দেখছিলাম। ছাড়ুন মা, ছাড়ুন। চুপ করো, এই সোনা নিয়ে চিতায় ওঠো। আমার ছেলেটার তো মাথা খেয়েছিস, যত সব। তবে দিদি আর ভাইয়ের মধ্যে ছিল ভীষণই মিল। একসাথে টায়ার নিয়ে খেলা কিংবা ভাইকে সুন্দর সুন্দর ছবি এঁকে দেওয়া, বিকেলে পুকুর পাড়ে মাছ ধরা, সবটাই করত একসাথে। এমনই ভাইফোঁটার দিন। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাই, আমি তোকে সব সময় বিপদ থেকে রক্ষা করব। এই না দিদি তোর উপহার। আমিও তোর জন্য এনেছি রে ভাই, এই নে। একদিন ভীষণ জোরে বৃষ্টি হওয়ায় পলাশ তার দিদির ঘরে গিয়ে দেখে, এই দিদি, দিদি, এই দিদি, তুই কি বানাচ্ছিস রে? কাগজ দিয়ে নৌকা বানাচ্ছি রে, বৃষ্টি কমলে আমরা এগুলো জলে ভাসাবো। হ্যাঁ দিদি, খুব মজা হবে। বৃষ্টি কমলে শিউলি আর পলাশ মিলে বাড়ির পেছনের পুকুর পাড়ে যায়। ভাই, তুই এইখানেই দাঁড়া, একদম নিচে নামবি না, আমি ভাসিয়ে দিই নৌকাগুলো। এই বলে শিউলি নৌকাগুলো যেই ভাসাতে যাবে, তক্ষুনি পা পিছলে পুকুরের অথই জলে পড়ে যায়। দিদি, এই দিদি, তুই পড়ে গেলি কি করে? উঠে আয় বলছি, উঠে আয়, আমার যে খুব ভয় করছে। বাঁচা, বাঁচা ভাই, আমি ডুবে ডুবে যাচ্ছি ভাই, বাঁচা, ডুবে ডুবে যাচ্ছি ভাই, ভাই বাঁচা, বাঁচা। এমন সময় সেই পুকুরের নিচে থাকা এক শাকচুন্নি শিউলির পা ধরে টেনে জলের নিচে নামিয়ে দেয়। অনেকদিন পর এক কুচি মাংস পেয়েছি। এরপর পলাশ ভীষণই ভয় পাওয়ায় দৌড়ে বাড়িতে গিয়ে ঘরের এক কোণায় বসে কাঁদতে থাকে। অনেকটা সময় পেরোলে মালতী তার ছেলে মেয়েদের না দেখতে পেয়ে তার শাশুড়িকে জিজ্ঞেস করে, মা, সারা বাড়িতে ওদের খুঁজে পাচ্ছি না, আপনি দেখেছেন? আমার তো আর কাজ নেই রে, সারাদিন তোমার ছানাপোনাদের দেখে বেড়াই। এরপর মহেশ আসলে মালতী আর মহেশ তাদের বাচ্চাদের খুঁজতে বেড়ায়। গ্রামের বটগাছ তলায় কিছু বাচ্চাদের খেলতে দেখায় তাদেরকে জিজ্ঞেস করে, এই তোরা শিউলি আর পলাশকে দেখেছিস? হ্যাঁ কাকু, ওরা তো নৌকা ভাসাতে তোমাদের বাড়ির পেছনের ওই পুকুরের দিকে যাচ্ছিল। এই কথা শুনে তাড়াতাড়ি করে মহেশ ও মালতী সেই পুকুরের কাছে যায়
আর দেখে শিউলির মৃতদেহ জলের ওপরে ভাসছে। পুকুরের জল লাল হয়েছে রক্তে। এ এ- এ কি সর্বনাশ হলো আমার! মা মা শিউলি, তুই আমাদের ছেড়ে চলে গেলি কেন রে মা? শিউলি রে, শিউলি রে। এই কান্নার আওয়াজ শুনে সেখানে গ্রামবাসী জড়ো হয় আর একজন শিউলির দেহকে পুকুর থেকে তুলে এনে বাড়ির সামনে নিয়ে আসে। কথা কথা বল না শিউলি, শিউলি কথা বল। ওঠ মা ওঠ, ও শিউলি, ও শিউলি মারি কথা বল না মা, কথা বল না। বলছি আমাদের আর দেরি করা ঠিক হবে না, শিউলি মায়ের দেহটা সমাধি দিতে হবে যে। হ্যাঁ হ্যাঁ, এই সন্ধ্যা হওয়ার আগেই যে দিতে হবে। যেই শিউলির দেহ নিয়ে যাবে সেই সময় ঘরের থেকে পলাশ বাইরে বেরিয়ে এসে বলে, তোমরা আমার দিদিকে নিয়ে কোথায় যাচ্ছ বলো? হ্যাঁ দিদি, আমার সঙ্গে খেলবি না? এই দিদি, খেলবি না আমার সাথে? আমার বাইবটা কে নেবে দিদি? দিদি, ওই দিদি। কোথায় নিয়ে যাচ্ছ ওকে? ছেড়ে দাও, আমার মেয়েকে কোথাও নিয়ে যেতে দেব না। ওর দেহ এই বাড়িতেই গর্ত করে সমাধি দেওয়া হবে। এরপর ঘরের উঠোনেই গর্ত খুঁড়ে শিউলির দেহ সমাধি দিয়ে তার ওপর একটা তুলসী মন্দির তৈরি করা হয়। কিন্তু কিছু সময় যেতেই মালতী কিছুই আর খায় না। সারা দিন মেয়ের পুতুল নিয়ে খেলতে থাকে আর তার মেয়ের ছবির দিকে তাকিয়ে থাকে। একদিন তা বলি সারাদিন ঢং মেরে থাকলে চলবে? বাড়ির কাজগুলো কি হবে শুনি? মা, মা, শিউলি কি আর ফিরে আসবে না মা? মা, ধুর তোর শিউলি, দাঁড়া দাঁড়া, তোর দেখাচ্ছি মজা। এই বলে মালতীকে চুলের মুঠি টেনে তার শাশুড়ি চড় মারতে থাকে আর বলে, আমার ছেলের মাথা খেলি, আবার আমার নাতনিকেও খেলি। তুই একটা ডাইনি, বুঝলি? ডাইনি একটা। এরপর মহেশ বাড়ি আসলে তার মা বলেন, দেখ বাবা, তোর বউ কি করছে দেখ, আমায় তো মেরেই ফেলতো। ও পুরো পাগল হয়ে গেছে রে, পাগল হয়ে গেছে। এ তুমি কি বলছো মা? ওর এত বড় আস্পর্ধা! দাঁড়াও, আজ ওর একদিন কি আমার একদিন। এরপর মালতীর শাশুড়ি আর মহেশ মিলে তাকে জোর করে টানতে টানতে পেছনের দিকের ঘরে শিকল দিয়ে বন্দি করে রেখে দেয়। সারা দিন একবার খেতে দেয়া হয় তাকে। কিছুদিন যেতেই মহেশ পাশের গ্রামের একটি মেয়েকে বিয়ে করে ঘরে নিয়ে আসে। বাবা পলাশ, এই দেখ তোর নতুন মা। না বাবা, এটা আমার মা না। আমার একে একদম পছন্দ না। আমার মাকে তুমি ফিরিয়ে দাও। বৌমা, ও বৌমা, ও বাচ্চা ছেলে, ওর কথায় কান দিও না, বুঝলে? এরপর পলাশ গিয়ে তার ঘরে চুপ করে শুয়ে পড়ে। কিন্তু রাত হতেই দেখা যায় মুরগির খামারের সামনে একটা কালো ছায়া সমস্ত মুরগিরা ডাকতে থাকে। আবারও দেখা যায় সেই ছায়াটি মালতীর শাশুড়ির ঘরে। পরের দিন সকালে মহেশ বাইরে বেরিয়ে দেখে উঠোনে সব কটা মুরগি মরে পড়ে আছে। দুটো বাছুরও মারা গেছে। এমন সময় পলাশ ডাকছে তার বাবাকে। বাবা, বাবা, টিটুন কথা বলছে না। ও বাবা, টিটুন কথা বলছে না। কি বলছিস তুই? এরপর মহেশ গিয়ে দেখে তার মা আর বেঁচে নেই। এ কি সর্বনাশ হলো গো চুমকি! এ কি সর্বনাশ হলো আমার! আমার মেয়ে, আমার মা সবাই একে একে চলে যাচ্ছে। বুঝলে চুমকি, আমি পাশের গ্রামে যাচ্ছি, সাবধানে থেকো। যাক বাবা, ভালোই হয়েছে, আজ বাড়িতে কেউ নেই। ওই কচি বাচ্চাটাকে
জমিয়ে খাবো। ওরা তো জানেই না আমি শাকচুন্নি। আগে শাশুড়িটাকে গিলেছি, উফ বড্ড কথা বলতো, কি লাভ হলো? হ্যাঁ, গেলি তো আমার পেটে। আজকে বাচ্চাটাকে খাবো। এরপর শাকচুন্নি পলাশের ঘরে ঢুকে যেই খেতে যাবে, পলাশ চোখ খুলে দৌড়ে পালাতে থাকে। শাকচুন্নিও পেছন পেছন ছুটতে থাকে। পলাশ তুলসী মন্দিরের সামনে এসে পৌঁছায়। শাকচুন্নি লাফিয়ে খেতে যাবে, হঠাৎ একটা আলোর ঝলকানি হয় আর শাকচুন্নি দূরে ছিটকে পড়ে আর অদৃশ্য হয়ে যায়। এরপর পলাশ একটি আওয়াজ শুনতে পায়। ভাই, ভাই, এই দেখ আমি এসেছি। দিদি, তুই কোথায় চলে গেছিলিস? আমায় কেউ ভালোবাসে না, মাকেও কেড়ে নিয়েছে ওরা, আর ওই শাকচুন্নি। আমার ভীষণ ভয় করছে রে দিদি। তোর কিছু হবে না রে ভাই, এই রুদ্রাক্ষের মালাটা ওই শাকচুন্নির গায়ে লাগাস, তাহলেই ওর বিনাশ হবে। আমি চলি কেমন? যখন যখন তুই বিপদে পড়বি এই তুলসী তলায় আসিস, আমি রক্ষা করব তোকে। এরপর একদিন রাতের বেলায় যেই শাকচুন্নি পলাশকে খেতে যাবে, পলাশ তার হাতের মুঠোয় রাখা মালাটি শাকচুন্নির গায়ে লাগিয়ে দেয় আর সঙ্গে সঙ্গে শাকচুন্নির গায়ে আগুন লেগে যায়। ওরে বাবা, ওই পেয়ে পুড়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, পুড়ে আগুন, আগুন, জ্বলছে, জ্বলছে, সারা গা জ্বলছে। এই আওয়াজ শুনে মহেশ দৌড়ে এসে এই সব কিছুই দেখতে পায় আর শাকচুন্নি ছাইয়ে পরিণত হয়। মহেশ তার ভুল বুঝতে পেরে মালতীকে মুক্ত করে আর পলাশকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে। এই সব কিছুই দেখে শিউলি বলে, ভাই, আমি তোকে ভীষণ ভালোবাসি। আস্তে। এরপর দেখা যায় অপুর ঠাম্মা এক ডাইনিতে পরিণত হয়েছে আর অপুর মায়ের দিকে এগোচ্ছে। এ কি মা, আমায় আমায় মেরো না, মেরো না আমায়, হা হা লাগছে, কুসুমপুর গ্রামে মাহারা একটি ছেলে অপু তার বাবা ও ঠাম্মায়ের সাথে বসবাস করত। কাজের জন্য অপুর বাবাকে গ্রামের বাইরে চলে যেতে হয় আর অপু তার ঠাম্মার সাথে বাড়িতে থেকে যায়। কিন্তু অপু, এই হতচ্ছাড়া অপু, গেলি কোথায় তুই? এই তো ঠাম্মা, আমি এখানে। ওরে আমার রাজ সাহেবের বেটা রে, বলি বাসনটা মাজা হলে এবার খাবারটা বেড়ে নিয়ে আয়। আনছি ঠাম্মা। এই বলে অপু রান্নাঘর থেকে খাবারটা এনে যেই দিতে যাবে, অমনি হাত থেকে খাবারের থালাটি নিচে পড়ে যায়। দিল দিল দিল, বলি বাপের কি ট্যাক্সাল আছে? এই ছেড়ে তো শান্তিতে খেতেও দেবে না। দাঁড়া দাঁড়া, তবে আমি মজা দেখাচ্ছি। এরপর একটা মোটা লাঠি দিয়ে অপুকে মারতে থাকেন তিনি আর বলেন, মরতে পারিস না তুই? সে মরতে পারিস না, মরতে পারিস না তুই? নিজের মাকে খেয়েছে, এখন এই পরিবারকে খাবে ভেবেছিস? দূর হ, দূর হ তুই আমার চোখের সামনে থেকে, দূর হ, দূর হ। এরপর অপু কাঁদতে কাঁদতে বাড়ির বাইরে বেরিয়ে যায় আর বাড়ির পেছনে পুকুর পাড়ে এসে বসে। মা, ওমা, তুমি কোথায় মা? ঠাম্মা আমায় একটুকু ভালোবাসে না, শুধু মারে। বাবাও নেই, আমার যে কেউ নেই মা। তুমি যদি থাকতে। মা, ওমা, তুমি কোথায়? তুই যে আমার চোখের তারা, তুই যে আমার হাসি, তুই যে আমার অপু সোনা, আমি তোকেই ভালোবাসি। তুই যে আমার চোখের তারা,
তুই যে আমার হাসি, তুই যে আমার অপু সোনা, আমি তোকেই ভালোবাসি। মা, ও মা, তুমি কাকে বেশি ভালোবাসো, আমায় নাকি বাবাকে? আমি সব থেকে বেশি ভালোবাসি আমার অপু সোনাকে। আমি তোকে কখনো ছেড়ে যাব না সোনা। তুমি সত্যি বলছো মা? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। তুমি আমাকে সেই ছেড়ে চলে গেলে মা, তুমি কথা রাখোনি। কই গো মা, অপু এদিকে আয়, তাড়াতাড়ি আসো তোমরা। বাবা, বাবা, ইনি কে বাবা? বাবা, বাবা অপু, এটা হলো তোর নতুন মা। নতুন মা? না বাবা, ইনি আমার মা না। আমার তো একটাই মা, সে আমাকে ছেড়ে চলে গেছে। এই বলে অপু তার ঘরে দৌড়ে চলে যায় আর তার ঠাম্মা বলে, যাও বৌমা, ঘরে গিয়ে বিশ্রাম নাও। হ্যাঁ মা, যাচ্ছি। এই, তুমিও চলো আমার সাথে। রাত গভীর হলে অপুর ঠাম্মা পরিণত হয় এক ডাইনিতে আর বলে, আমার ছেলে আবার বিয়ে করেছে। আহ, ভালোই হয়েছে। এর থেকেও সোনা দানা টাকা পয়সা নিয়ে আগেরটার মতো নেকেও। কি হলো বৌমা, হাত যে খালি দেখাচ্ছে? তোমার বাবা টাকা পাঠায়নি? না মা, বাবা দিতে পারেনি, এবারে ফলন ভালো হয়নি তাই। দিতে পারেনি মানে? তো বেড়ে এই বলে লাঠি দিয়ে অপুর মাকে মারতে থাকে তিনি আর বলে, না, তোর আর বেঁচে থেকে লাভ নেই, তোর সময় ঘনিয়ে এসেছে। এরপর দেখা যায় অপুর ঠাম্মা এক ডাইনিতে পরিণত হয়েছে আর অপুর মায়ের দিকে এগোচ্ছে। এ কি মা, আমায় আমায় মেরো না, মেরো না আমায়, হা হা লাগছে, আ আ ইয়া! এই বলে অপুর মাকে হত্যা করে রাতের অন্ধকারে বস্তায় ভরে টানতে টানতে নিয়ে যায় অপুর ঠাম্মা আর বাঁশবাগানের মধ্যে গর্ত খুঁড়ে অপুর মাকে মাটি চাপা দিয়ে দেয় আর ছেলেকে এসে বলে, দেখ বাবা দেখ, তোর বউ আমায় মেরে বাড়ি সোনা দানা সব নিয়ে পালিয়ে গেছে রে, পালিয়ে গেছে, সব নিয়ে পালিয়ে গেছে। গিন্নি, আমি গ্রামের বাইরে গেলাম, তোমরা সাবধানে থেকো। দুগ্গা দুগ্গা। এই অপু, অপু, কি হয়েছে ঠাম্মা? আমার পান যে শেষ হয়ে গেছে, চোখটা কি খেয়েছিস নাকি? যা যা নিয়ে আয়। ঠাম্মা, আমার না খুব জ্বর এসেছে, তুমি? আমি নিয়ে আসবো পান? তোর মুখে বড্ড বুলি হয়েছে না? দাঁড়া দাঁড়া বলছি। এরপর অপুর ঠাম্মা জ্বরের মধ্যে অপুকে লাঠি দিয়ে মারতে থাকে। অপুর আওয়াজ শুনে তার নতুন মা ছুটে আসে আর বলে, এ কি মা, আপনি অপুকে মারছেন কেন? ওর তো জ্বর। জ্বর না ছাই, কাজ না করার ফন্দি। মা, আপনি এইটুকু বাচ্চাকে মারবেন না। এই দেখো বৌমা, কথা বেশি বলো না। আর বলি, তোমার বাবা কি টাকাটা মেরে দিল নাকি, না পরে দেবে? আপনি আগে অপুকে ছাড়ুন, আমি টাকা নিয়ে আসছি। এরপর অপু কাঁদতে কাঁদতে ঘরে চলে যায় আর সুমতি তার বাপের বাড়ির দিকে রওনা দেয়। সন্ধ্যা হলে সুমতি ঘরে ফিরতেই তার শাশুড়ি তাকে জিজ্ঞেস করে, কই বৌমা, টাকাটা কই? হ্যাঁ? বাবা টাকা পাঠায়নি আর বলেছে কোনো টাকাই দেবে না আপনাকে। টাকা দেবে না? তবে এটিকেও বসিয়ে বসিয়ে আর গেলাবো না ভাবছি। দাঁড়া দাঁড়া, তোর হচ্ছে। এই বলে সুমতির শাশুড়ি
তার গালে চড় মারতে থাকে আর চুলের মুঠি টেনে বলে, হাত ছেড়ে দিলাম, কাল আমার টাকাটা চাই। রাত গভীর হয়েছে। অপু তার ঘরে শুয়ে আছে। ওই বাচ্চার বড্ড চোপা হয়েছে, আজকে খাবো আমি। যেই অপুকে খেতে যাবে ডাইনি, তখনই একটা আলোর ঝলকানি সৃষ্টি হয় আর ডাইনি দূরে ছিটকে পড়ে। সেই মুহূর্তে একটা আওয়াজ ভেসে আসে অপুর কানে। সোনা অপু, আমার কাছে আয় বাবা, দেখ তোর মা এসেছে, আমার কাছে আয়। মা, তুমি এসেছো? আমি আসছি তোমার কাছে, আমি আসছি। আয় বাবা, আমার কাছে আয়। অপু তার মায়ের ডাক অনুসরণ করে চলতে থাকে, তবে তার পিছু নেয় তার নতুন মা সুমতি। এরপর অপু সেই বাঁশবাগানে পৌঁছায় আর মাকে দেখতে পায়। মা, তুমি এসেছো? আমার মা এসেছে। অপু এই কথা বলে মাকে জড়িয়ে ধরে আর গাছের আড়াল থেকে সবটা দেখে সুমতি। বৌমা, ও বৌমা, আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। এই দেখো তোমার জন্য কত কিছু রান্না করেছি, খেয়ে নাও বৌমা, খেয়ে নাও। আচ্ছা মা, আমি খেয়ে নেব। সুমতি যেই খেতে যাবে, অপু ছুটে এসে খাবারের থালা ফেলে দেয় আর বলে, নতুন মা, এর মধ্যে বিষ আছে। কি বলছো কি অপু? তাই হলো। একটা কালো বিড়াল খাবারে মুখ দিতেই সে মারা যায়। এরপর অপু তার নতুন মাকে ডেকে কানে কানে কিছু বলে। কিছুক্ষণ পেরোতেই শাশুড়ি এসে দেখে সুমতি মরে পড়ে আছে। একেও শেষ করেছি, বড্ড তেজ, মেয়ে মানুষের অত তেজ যে ভালো না। এবার চল চল তুই। এরপর সুমতিকে সেই বাঁশবাগানের মধ্যে নিয়ে যায়, আর যেই কবর দিতে যাবে তখন সেখানে আসে অপুর মা, আর সুমতি চোখ খুলে উঠে দাঁড়ায়। হে কি বৌমা, তুমি মরনি? না, ও মরেনি, মরবি তো এবার তুই। হে কি বৌমা, তুই তুই এসেছিস? হ্যাঁ মা, এসেছি তোকে বিনাশ করতে। তোর বড্ড টাকার লোভ, তাই না? আমায় মেরেছিস, আমার ছেলেটাকে মারতে গেছিস তুই, আর আজ সুমতিকেও। সেই সময় সেখানে অপুর বাবা আসে আর অপুর ঠাম্মা ডাইনিতে পরিণত হয়। এ কি মা, তোমার কি রূপ? তুমি তুমি আমার মালতীকে মেরেছো? তবে রে, এই নে। আহ, দাঁড়া দাঁড়া, তবে এই নে তুই। ডাইনির গায়ে লাগতেই ডাইনির শরীরে আগুন জ্বলতে থাকে। পুড়ে গেলাম, চলে গেল চলে গেল চলে গেল। এরপর ডাইনি ছাইয়ে পরিণত হয় আর মালতী বলে, তোমরা আমার ছেলে অপুকে ভালো রেখো, আমি চলি। হ্যাঁ দিদি, অপু তো আমারও ছেলে। এরপর একদিন সুমতি অপুকে বলে, বাবা অপু, আমায় নতুন মা না বলে একবার মা বলে ডাক না রে। মা